কাদম্বরীর শয়নকক্ষে দরজার পিছন দিকে একটি পূর্ণাঙ্গ আয়না লাগানো আছে। সদ্য স্নান সেরে এসে সেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন কাদম্বরী। গান গাইছেন গুনগুনিয়ে। আজ তার মনে বেশ একটা লঘু প্রসন্নতা ছড়িয়ে আছে। কাদম্বরী শুধু একটা জাম রঙের শাড়ি পরে আছে। মাথার চুলে একটি বেশ বড় আকারের নতুন চিরুনি। আয়নার ভেতরে কাদম্বরী দেখছেন মানুষ কাদম্বরীকে। অনেকদিন পর তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন। মুছে গেছে চোখের নিচে কালিমা, ত্বকে এসেছে মসৃণ ও উজ্জ্বল। চিরুনির ডগায় সিঁদুর মাখিয়ে সিঁথিতে লাগাতে লাগাতে কাদম্বরী হঠাৎ চক্ষু দুটি ঘুরিয়ে মুচকি হাসলেন। আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়ালেই নানা রকম ছেলে মানুষই করতে ইচ্ছে যায়। যেবারে তিনি স্বামী ও কনিষ্ঠ দেবরটির সঙ্গে অনেকবাবু নাটকে হেমাঙ্গিনী সেজেছিলেন, তাতে এইরকম একটি ভঙ্গি ছিল। জ্যোতিরিন্দ্রনাথ তখন বলতেন, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে রোজ কিছুক্ষণ পাঠ করবে, তাহলে দেখবে অভিব্যক্তিগুলো ঠিক হবে। আয়নার সামনে এরকম পাঠ অভ্যেস করার সময় রবি এসে মাঝে মাঝে দাঁড়াতো পেছনে। এই চোখ মুখ ঘোরানো ও ওষ্ঠ টেপা হাসিটি দেখেই সে পরে লিখেছিল, কটাক্ষে মরিয়া যায় কটাক্ষে বাঁচিয়া উঠে, হাসিতে হৃদয় জুড়ে হাসিতে হৃদয় টুটে। কাদম্বরী মাঝে মাঝে বলতেন, রবি তুমি ছেলেদের সঙ্গে মেশো না কেন? তোমার বাইরের কোনো বন্ধু নেই? সেই রবির আর এখন দেখাই পাওয়া যায় না। তার অনেক বন্ধু। আজ দেখা হবে, অনেকদিন বাদে আজ সবাই মিলে একসঙ্গে আমোদ আহ্লাদ করা হবে। বহু পরিশ্রম ও অর্থ ব্যয়ের পর জ্যোতিরিন্দ্রনাথের প্রথম জাহাজ জলে ভেসেছে। সাধ করে নাম রেখেছেন সরোজিনী, তার সবচেয়ে বিখ্যাত নাটকটির নামে। আর কয়েকদিনের মধ্যেই জাহাজটি বাণিজ্যিক যাতায়াত শুরু করবে পূর্ববঙ্গে। আজ গঙ্গাবক্ষে জ্যোৎস্না রাতে সেখানে হবে এক পারিবারিক উৎসব। দুদিন ধরে ওই জাহাজে জ্ঞানদানন্দিনী, রবি ও জ্যোতিরিন্দ্রনাথ রয়েছেন। ওরা কাজে ব্যস্ত ঠিকই, কিন্তু একসঙ্গে কাজ করার একটা আমোদও তো আছে। তার থেকে বাদ পড়েছেন কাদম্বরী। এই চিন্তার যন্ত্রণা তার বুকে কাঁটার মতো বিধি আছে। তবু কাদম্বরী ঠিক করেছেন, আজ আর কোনো গ্লানি রাখবেন না। আজ জ্যোৎস্না রাতের উৎসবে তিনি যোগ দেবেন সম্পূর্ণ খোলা মনে। জাহাজটি রয়েছে শ্রীরামপুরের কাছাকাছি। শুধু তাকে নিয়ে যাবার জন্যই তার স্বামী আসবেন এতটা পথ উজিয়ে। যত্ন করে শরীর ধুয়ে নিয়ে কাদম্বরী শাড়ি বদলাতে লাগলেন। কত শত মূল্যবান শাড়ি জমে আছে, পরেই হয় না। বাড়ি থেকে না বেরোতে হলে এইসব জমকালো শাড়ি আর কে পরে? জ্যোৎস্না রাতে নীল রং মানায়। অনেক শাড়ি ঘাটাঘাটি করে শেষ পর্যন্ত কাদম্বরী পছন্দ করলেন গাঢ় নীল রঙের নয়নসু সিল্কের শাড়ি। আলতা দাসীকে আগে থেকেই খবর দেওয়া ছিল। সে এসে দু পায়ে আলতা পরিয়ে দিয়ে গেল। তারপর কাদম্বরী একসঙ্গে 12টি ধূপ জ্বালিয়ে সেই ধূপে ধোঁয়া লাগালেন তার চুলে ও 2 স্তনের মাঝখানে। ভরুতে দিলেন কাজল, সুরমা আঁকলেন চোখে। 2 বগলের নিচে বেশ কিছুক্ষণ চেপে ধরে রইলেন কয়েকটি করে চাঁপা ফুল। আতর কিংবা বিলিতি সুগন্ধের চেয়ে এইসবই কাদম্বরীর পছন্দ। সাজ শেষ করে খোঁপায় ঝুলিয়ে একটা মালা জড়িয়ে কাদম্বরী আবার দাঁড়ালেন আয়নার সামনে। নিজের রূপ নিয়ে গোমর করতে নেই। কাদম্বরীর মনে পড়ল, বেশ কিছুদিন আগে রবি তাকে একবার সাজতে দেখে বলে উঠেছিল, অশোক বসনা যেন আপনি সে থাকা আছে আপনার রূপের মাঝার, রেখা রেখা হাসিগুলি আশেপাশে চমকিয়ে রূপেতেই লুকায় আবার। আজও কি সেই রকম সাজ হয়েছে? বেশি বেশি হয়ে যায়নি তো? রূপের মধ্যেই রূপ লুকিয়েছে নাকি? ভাবতে ভাবতে তিনি দারুণ চমকে উঠলেন। কোকিল ডেকে উঠল সবার। তাহলে তো সময় হয়ে গিয়েছে। সিঁড়ি থেকে শোনা যাচ্ছে তার স্বামীর পদশব্দ। দরজা খুলে তিনি বললেন, ফুলের মা, দেখো দেখে কেউ এলো। সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে না তো। কোকিল নিত্য
কোকিল সে খালি ডেকেই চলে। কাদম্বরী ছটফটিয়ে বারবার ঘর আর বার করতে লাগলেন। জ্যোতিরিন্দ্রনাথ আজ আসবেন না, তিনি বিশ্বাস করতে পারছেন না। আসবেন, তিনি ঠিকই আসবেন, যতই দেরি হোক। দুহাতে মুখ চাপা দিয়ে কাদম্বরী ঝাঁপিয়ে পড়ে উঠেছেন। দেয়ালের কোণে জ্যোতিরিন্দ্রনাথের একটি রূপকথার ছবি রাখা আছে। ছুটে গিয়ে সেটা এনে কাদম্বরী ঠাই ঠাই করে মারতে লাগলেন তার এতকালের স্বাধীন তর্পণে। ছনছন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে গেল কাজটা। কাল্পনিক কোনো শব্দ শুনে চেঁচিয়ে উঠলেন, কে কে? তিনি বাজ পাখির মতন তীক্ষ্ণ কুটির চোখে চেয়ে রইলেন বন্ধ দরজার দিকে। তারপর আপনি মনে বললেন, কেউ না, বুঝি বাতাস। আজ থেকে বাতাস, তুমি আমার কেউ না। মধ্যরাতের জ্যোৎস্না, তুমি আমার কেউ না। বারান্দায় যত ফুল ফুটে আছো, তোমরা আমার কেউ না। কাদম্বরী অসহিষ্ণু ভাবে মাটিতে পা ঠুকে ঠুকে বলতে লাগলেন, আমি যাবই। ওদের আনন্দ উৎসবের মধ্যে গিয়ে আমি জোর করে বসবো। ইচ্ছে মতো পাখি হতে পারলে কত সুবিধে ছিল। একবার আকাশে উড়াল দিলে পথ চেনার কোনো সমস্যা নেই। কাদম্বরী ছুটে গেলেন পাশের ঘরে, চাবি দিয়ে খুললেন দেয়াল আলমারি। তার ভেতরের একটি গুপ্ত স্থান থেকে বার করলেন একটি গয়নার বাক্স, চন্দন কাঠের তৈরি, ওপরে হাতির দাঁতের কারুকাজ করা। এই পেটিকায় স্বর্ণালঙ্কার নেই, শুধু হিরে, জমি, পান্না, মুক্তমালা। সেগুলি সরিয়ে সরিয়ে তলা থেকে বার করলেন একটা কাগজের মোড়। এর মধ্যে রয়েছে 4খানা কালো রঙের বড়ি। এই বড়ি খেলে পাখি হয়ে উড়ে যাওয়া যায়। বিশু নামে এক কাপুরুলের কাছ থেকে এগুলো সংগ্রহ করে রেখেছেন কাদম্বরী। সে ঘুমের ওষুধ দেয়, একটু বেশি ঘুম, গহন ঘুম, মরণ ঘুম। এই গয়নার বাক্সের মধ্যে সযত্নে রক্ষিত আছে 3খানি চিঠি। এর মধ্যে একখানি কাদম্বরী পেয়েছিলেন ধোপার কাছে কাচতে দেবার আগে জ্যোতিরিন্দ্রনাথের এক চোপার পকেটে। অন্য দুটি এক বৃহদাকার অভিধানের ভাঁজে। 3টি চিঠি একই মেয়েলি হস্তাক্ষরে লেখা। সম্বোধনে প্রাণাথী কিশোর, তলায় কোনো নাম নেই। এই চিঠির কথা কাদম্বরী তার সর্বগুণান্বিত ব্যস্ত বিখ্যাত স্বামীকে কখনো বলেননি। 3খানি চিঠি তিনি পড়লেন আবার। তার ঘন ঘন নিঃশ্বাস করতে লাগলো। অত্যুজ্জ্বল হলো 2 চক্ষু, সমস্ত রংকূপে জ্বালার অনুভূতি। চিঠিগুলি মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি একসঙ্গে 4টি কালো বড়ি খেয়ে ফেললেন। জল পান করলেন 2 গ্লাস। পাখির ডানার মতন দুহাত ছড়িয়ে কল্পনা আঁকা হয়ে যাচ্ছে সাদা মার্বেল পাথরে। কাদম্বরী আজ নাচছেন, কেউ কোনোদিন তার নাচ দেখেনি। খুলে ফেললেন শাড়ি, পরনে রইল শুধু সেমিজ। নাচতে নাচতে ছুঁড়ে ফেলতে লাগলেন হাতের কঙ্কন, গলার হার, কানের দুল, খোপার ফুল। গাইতে লাগলেন একটা গান, তা খুবই অস্পষ্ট, কথা বোঝাই যায় না। এক উচ্ছ্বসিত জলপ্রপাতের মতন কান্নায় আন্দোলিত হলেন কাদম্বরী। আত্মস্বরে বলতে লাগলেন, রবি, রবি, আমি চলে যাচ্ছি। তোমার কবিতা, তোমার গানই আমাকে বাঁচিয়ে রেখেছিল। তোমার রচনার মধ্যেই আমি নিজেকে খুঁজে পেয়ে ধন্য করেছি। আমি চলে যাচ্ছি। নতুন বৌঠান এখন পুরাতন হয়ে গেছে। সেই পুরাতন আজ বিদায় নিচ্ছে। আর দাঁড়াতে পারলেন না কাদম্বরী। তার শরীরটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল কঠিন পাথরে। জোর শব্দে তার মাথা ঢুকে গেল। ঝাড় লণ্ঠন জ্বলতেই লাগলো। প্রতি ঘন্টায় ডেকে গেল কোকিল। খোলা জানলা দিয়ে বাতাস ঢুকে খেলা করতে লাগলো। এক নিঃশব্দ শরীর ঘিরে